নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন সৈয়দ ওয়ালি উল্লাহর চাঁদের অমাবস্যা। আজ তার চতুর্থ পর্ব। রবিবার সকাল বেলা ৯টার দিকে যুবক শিক্ষককে আসতে বলে দাদা সাহেব নিচের তলায় বারান্দায় খোলা জানালার পাশে রোদে পিঠ দিয়ে বসেন, হাতে তসবি, মুখভাব গম্ভীর। একটু পরে পায়ের মৃদু শব্দ শুনতে পেলে সেদিকে না তাকিয়ে বলেন, বসেন। অদূরে হাতল ছাড়া কাঠের চেয়ারে সংকুচিত হয়ে যুবক শিক্ষক বসে, মনে অস্বচ্ছন্দতা। কেন তিনি ডেকে পাঠিয়েছেন? গত কদিনের শিক্ষকতার ব্যাপারে তার কোনো গাফিলতি হয়েছে কি, বা তার বিসদৃশ্য আচরণ ব্যবহারের খবর তার কাছে পৌঁছেছে কি? এইসব ব্যাপারে তিনি যদি প্রশ্ন করেন তবে সে কি বলবে? সকালবেলা কাদেরের মুখে সত্য কথাটি জানবার পর একটি সিদ্ধান্তে পৌঁছতে তার দেরি হয় নাই, কিন্তু পরে আরেকটি কথা সে বুঝতে পারে। সেই কথাটি ভেবে দেখা দরকার। না, গত কদিনের কথা দাদা সাহেবকে বলবার জন্য এখনো সে তৈরি নয়। অবশেষে দাদা সাহেব গলা সাফ করেন, তারপর অস্পষ্ট কণ্ঠে যুবক শিক্ষককে তার বাড়ির খবর জিজ্ঞাসা করেন। শ্রদ্ধা ভরে সেও একটি উপযুক্ত উত্তর দেয়। সামান্য নীরবতার পর দাদা সাহেব পুনর্বার গলা সাফ করেন, তারপর তসবিতে তার আঙুল সঞ্চালন থেমে যায়। আমার ছোট ভাই কাদের মিয়ার সঙ্গে আপনার নাকি দেখা সাক্ষাৎ হয়? শুনে বড়ই খুশি হলাম। তিনি বলেন না যে আজ সকালে উপরের জানালা দিয়ে কাদেরকে যুবক শিক্ষকের ঘর থেকে বেরিয়ে আসতে সচক্ষে দেখছেন। কাদেরকে কেমন রাগান্বিত মনে হয়েছিল। দুজনের মধ্যে অকস্মাতেই মেলামেশার কারণ কি? যুবক শিক্ষকের ঘর থেকে এমন রাগান্বিতভাবে সে বেরিয়ে আসবেই বা কেন? কদিন আগে কাদেরের বিচিত্র দৃষ্টির কথা এখনও তিনি ভোলেন নাই। গভীর বিশ্বাস ভরা কণ্ঠে, যে কণ্ঠ সম্পূর্ণ খাঁটি মনে হয় না। তিনি আবার বলেন, তার ভাবসাব সাধারণ মানুষের মতো নয়। সামান্য ইতস্তত করে কথাটা বলেই ফেলেন, একটু দরবেশি ভাব আছে তার মধ্যে। যুবক শিক্ষক নত মাথায় তার কথা শুনে, কিন্তু কিছু বলে না। কাদেরের বিষয়েই তিনি যে তাকে ডেকে পাঠাবেন সেই কথা সে ভাবে নাই। হয়তো এখন সে তার সম্বন্ধে কিছু বলতে প্রস্তুত নয় বলেই সে কথাটি ভাবতে পারে নাই। না, এই মুহূর্তে কিছু বলা তার পক্ষে সম্ভব নয়। বাঁশঝাড়ের সত্যটি সে জানতে পেরেছে বটে, কিন্তু সেই সত্যটি যেন অতিশয় নগ্ন। বস্তুত তা এত নগ্ন যে তাতে না আছে সম্পূর্ণ সত্য, না আছে তার প্রশ্নের সম্পূর্ণ উত্তর। সব কথা জানার আগে তার পক্ষে কিছুই বলা সম্ভব নয়। দাদা সাহেবকে একটু অপ্রস্তুত মনে হয়। তার পক্ষেও কাদেরের কথা তোলা সহজ হয় নাই। তিনি বড় বাড়ির মুরব্বী। বয়স বা আত্মীয়তার ধরন যাই হোক, সে বাড়ির প্রত্যেক বাসিন্দার প্রতি তিনি যে শুধু একটি গভীর দায়িত্ব বোধ করেন তা নয়, তাদের সঙ্গে একটা আন্তরিক যোগাযোগও বোধ করেন। কোথায় কার দোষ ত্রুটি, কোথায় কার গুণ বা গুণের সম্ভাবনা, সেসব তার অজ্ঞাত নয়। এমনকি প্রত্যেকের হৃদয়ের কথাও তিনি জানেন বলে তার বিশ্বাস। এই বিষয়ে কেবল কাদেরের ক্ষেত্রেই একটা ব্যতিক্রম বোধ করেন। সেই জন্যে এবং তার সম্বন্ধে তার চিন্তার শেষ নাই বলে অনাত্মীয়ের সামনে তার কথা তোলা তার পক্ষে সহজ নয়। যুবক শিক্ষক নীরব হয়ে থাকলে তিনি এবার অনিশ্চিত কণ্ঠে প্রশ্ন করেন, আপনাদের মধ্যে কী আলাপ হয়? যুবক শিক্ষক ক্ষিপ্র দৃষ্টিতে দাদা সাহেবের দিকে একবার তাকায়। বর্তমান মানসিক অবস্থার জন্য প্রশ্নটি সরলভাবে গ্রহণ করা তার পক্ষে সম্ভব হয় না। কাদের যে দরবেশ, সেই বিশ্বাসটি তার মনে কি এতই দৃঢ় হয়ে উঠেছে যে তিনি তার প্রমাণের জন্য এমন উদ্গ্রীব হয়ে পড়েছেন? না তার সম্বন্ধে তার মনে কোনো প্রকার সন্দেহ উপস্থিত হয়েছে? কারণ যাই হোক, তার প্রশ্নের উত্তর দেয়া তার পক্ষে এখন সত্যিই সম্ভব নয়। তার মনে সন্দেহ নাই, শীঘ্র তাকে বাঁশঝাড়ের ঘটনাটি বলতে হবে। কিন্তু যে নগ্ন সত্যটি আজ সকালে জানতে পেরেছে তাতে সে তৃপ্ত নয়। যে ঘটনাটি তার মনকে বিপর্যস্ত করে তুলেছিল, নিঃসন্দেহে সেই ঘটনাটির রহস্য ঘুচেছে। নানা প্রকার কল্পনা অনুমানের জটিল জাল থেকে মুক্তি পেয়ে তা একটি স্পষ্ট রূপ ধারণ করেছে। তবুও কাদেরের মুখে যা জানতে পেরেছে তা একটু ভেবে দেখতেই তার মনে এই ধারণা জন্ম হয় যে এখনও সব কথা জানা হয় নাই। বিষয়টি সম্পূর্ণভাবে জানার পূর্বে দাদা সাহেবকে এমন একটি নিদারুণ কথা কি করে বলে? আজ সকালে কাদের স্বীকার করেছে সেই যুবতী নারীর হত্যাকারী। তবে সেটি ঠিক হত্যা নয়, একটি দুর্ঘটনা। বাঁশঝাড়ের বাইরে যুবক শিক্ষকের পদধ্বনি এবং পরে তার গলার শব্দ শুনতে পেলে হঠাৎ ভয়ে দিশেহারা হয়ে সে যুবতী নারীর গলা টিপে ধরেছিল। হত্যার উদ্দেশ্যে নয়, তার মুখের আওয়াজ বন্ধ করার জন্য। মুখ না ঢেকে গলা টিপে ধরেছিল কেন সে তা বলতে পারে না, তখন তার জ্ঞান বুদ্ধি ছিল না। আসল অপরাধী সেই সংজ্ঞা বুদ্ধিগ্রাসী মারাত্মক ভয়। সেই নিদারুণ ভয়ের কারণ কি? তার পরিবারের সুনাম। এককালে যে পরিবারের এত নাম ডাক ছিল,
সেই পরিবারের আজ আগের মতো ধন দৌলত না থাকলেও ধার্মিকতা, দান, দয়া, নিষ্ঠার জন্য এখনও অনেক সুনাম। কাদের সেই পরিবারেরই মানুষ, যেই পরিবার নিষ্কলঙ্কভাবে দীর্ঘদিন সুনাম সৌরভ ছড়িয়েছে, তার সে সুনামে কলঙ্কের ছাপ বসাতে কার বুকে সাহস হয়? কথাটা অবিশ্বাস্য ঠেকে না। কাদের যখন বুঝতে পারে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে, তখন সে বাঁশঝাড়ের পাশ দিয়ে পালিয়ে যায়। কিন্তু অল্প দূর যাবার পর তার মনে একটা সন্দেহ জাগে, সত্যই কি মানুষের শব্দ সে শুনেছিল? শীতের এমন গভীর রাতে কে আসবে বাঁশঝাড়ে? যুবতী নারীর স্বামীর কথাই কেবল তার মনে আসে, কিন্তু সে যে গ্রামে নাই সেই বিষয়ে সে নিশ্চিত। সে কি ভুলবশত এমন মর্মান্তিক কাণ্ড করে বসেছে? কথাটা পরখ করে দেখবার জন্য নির্বোধের মতো সে বাঁশঝাড়ের সামনে এবার ফিরে আসে। পরিস্ফুট চন্দ্রালোকে এধার ওধার চেয়ে দেখে, কেউ কোথাও নাই। এমন সময় সে যুবক শিক্ষককে বাঁশঝাড় থেকে দ্রুত পায়ে বেরিয়ে আসতে দেখে। সে যেন তারই দিকে তাকিয়ে। শুধু তাই নয়, সে তারই দিকে আসছে। পালাবার কোনো সময় নাই, মুক্ত স্থানে গা ঢাকা দেবারও কোনো উপায় নাই। কাঠের পুতুলের মতো হতভম্ব হয়ে সে দাঁড়িয়ে থাকে। সেখানে তার উপস্থিতির একটা কৈফিয়ত বের করার চেষ্টা করে, কিন্তু বিশ্বাসযোগ্য কোনো কৈফিয়ত খুঁজে পায় না। তারপর যুবক শিক্ষক তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু সে কোনো প্রশ্নই করে না। কয়েক মুহূর্ত তার দিকে চেয়ে থেকে হঠাৎ সে উদ্ভ্রান্তের মতো ছুটে পালিয়ে যায়। সে যেন ভূত দেখেছে। এবার কাদের দুটি কথা বুঝতে পারে। প্রথমত, যুবতী নারী যে এখনও বেঁচে থাকতে পারে সে কথা আশা করা বৃথা। দ্বিতীয়ত, সেই যে হত্যাকারী সে কথা যুবক শিক্ষক জানে। বস্তুত তাকে উদ্ভ্রান্তের মতো মাঠে ঘাটে ছোটাছুটি করতে দেখলে সেই বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ থাকে না। তবুও কথাটা সামনাসামনি একবার যাচাই করে দেখবার জন্য পরে সে তারই ঘরে এসে উপস্থিত হয়। সেখানে সে একটি অতি ভীত, বিহ্বল, বাকশূন্য মানুষ দেখতে পায়। সন্দেহের কোনো অবকাশই থাকে না। এই বিবৃতিতে অবিশ্বাস্য কিছু নাই। নিঃসন্দেহে তার প্রতিটি শব্দ সত্য। প্রথম রাতের বিবরণটি এতই নিখুঁত যে তাতে কোনো ছিদ্র নাই, প্রশ্ন জেনার স্থান নাই। অস্পষ্টতা দেখা দেয় দ্বিতীয় রাতের বিবরণে। যুবতী নারীর দেহটি নদীতে ফেলার ব্যাপারে কাদের যুবক শিক্ষকের সাহায্যপ্রার্থী হয়েছিল কেন? কথাটির কোনো ব্যাখ্যা কাদের দেয় নাই। তখন প্রশ্ন করার কোনো প্রয়োজন বোধ করে নাই বলে যুবক শিক্ষকও তাকে সেই বিষয়ে কিছু জিজ্ঞাসা করে নাই। এখন বিষয়টির ব্যাখ্যা শিক্ষকের কাছে অত্যন্ত প্রয়োজনীয় মনে হয়। 4টি সম্ভাব্য উত্তর তার দৃষ্টিগোচর হয়। 1. বাঁশঝাড়ের ঘটনার পর কাদেরের মনে নিশ্চয়ই গভীর বিক্ষোভের সৃষ্টি হয়। হয়তো একটি ঘোরতর পাপ বোধে সে জর্জরিত হয়ে পড়ে। তখন একটি বিচিত্র যুক্তির সাহায্যে সে এই সিদ্ধান্তে উপনীত হয় যে যুবক শিক্ষক মৃতদেহটির বহন কার্যে অংশগ্রহণ করলে সেই পাপের খানিকটা তার মধ্যে স্থানান্তরিত হবে। 2. তার এই বিশ্বাস হয় যে যুবতী নারীর মৃত্যুর সঙ্গে যুবক শিক্ষক জড়িত, কারণ বাঁশঝাড়ে সে উপস্থিত না হলে দুর্ঘটনাটি ঘটত না। অতএব দেহ বহন কার্যে সাহায্য করা তার কর্তব্য। 3. যুবতী নারীর মৃত্যুর কথা যুবক শিক্ষক ছাড়া অন্য কেউ জানে না। পরদিন সে কথাটা প্রকাশ করে নাই সত্য, কিন্তু ভবিষ্যতে করবে না সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায় না। দেহটির বহন কার্যে তার কাছ থেকে একবার সাহায্য আদায় করতে পারলে তার মুখ বন্ধ করা সহজ হবে। দুর্বল চিত্ত লোকটি সাহায্য করতে রাজি না হতে পারে, সেই সম্ভাবনা নিশ্চয়ই কাদেরের মনে জেগেছে। হয়তো সে ব্যাপারে তাকে সাহায্য করার ফিকির ফন্দিও সে ভেবে নিয়েছিল। হয়তো তাকে ভয় দেখাতো বা কোনো প্রকারে তার হৃদয় গলাবার ব্যবস্থা করত। কিন্তু কাদেরকে কিছুই করতে হয় নাই। 2-1বার ডাকতেই সে বিনা বাক্যে তাকে অনুসরণ করে। 4. ভয়াবহ কাজটি একা করতে সাহস পায় নাই। কাজটি একাকে সম্পন্ন করার লাভ নিশ্চয়ই তার চোখে পড়েছে। যুবক শিক্ষকের অগোচরে দেহটি একবার অদৃশ্য হয়ে গেলে সে কোনো অভিযোগ আনলেও সাক্ষীর অভাবে তা প্রমাণ করতে পারবে না। কিন্তু নির্জন রাতে বাঁশঝাড়ে একটি যুবতী নারীর সঙ্গে মিলিত হওয়া এক কথা, গভীর রাতে তার মৃতদেহটি বহন করা অন্য কথা। সেই স্বভাবজাত খুনি ডাকাত নয়। ভীতি, স্বার্থপরতা, দুর্ভিসন্ধি ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্য অনুপ্রাণিত। এর কোনটি সত্য? আরেকটি কথাও কুজ্ঝটিকাবৃত মনে হয়। কী কারণে কাদের দেহটি নদীতে ফেলবে ঠিক করে? আজ সকালে সে বিষয়টি সে স্পর্শই করে নাই। হত্যাকাণ্ডের যে টানা বিপজ্জনক। দেহটি নিশ্চিহ্ন করার প্রয়োজনটা কি তার কাছে এতই জরুরি মনে হয়েছে যে সে দ্বিতীয় রাতে বিপজ্জনক কাজটি করতে দ্বিধা করে নাই? হয়তো পাপের ফল সম্পূর্ণভাবে অদৃশ্য না হয়ে যাওয়া পর্যন্ত পাপে মনে শান্তি পায় না। এই কথা যদি সত্যি হয়, তবে কাদেরের চোখে যে ব্যাপারে একটি দুর্ঘটনা হিসেবে শুরু হয়েছিল সেটি আর দুর্ঘটনা থাকে নাই, শীঘ্রই তা পাপে পরিণত হয়।
আজ সকালে ঘটনাটির নির্মম সত্য জানার পর যুবক শিক্ষকের মনে হয়েছিল আর কোনো কথা জানার প্রয়োজন নাই, কিন্তু দেখতে না দেখতে নতুন অনেক প্রশ্ন তার মনে এসে উপস্থিত হয়েছে। কাদেরের গুরুতর অপরাধের কথা প্রকাশ করা তার কর্তব্য, কিন্তু কর্তব্যটির সঙ্গে একটি গভীর দায়িত্ব জড়িত মনে হয়। অপরাধটি প্রকাশ করা অতি সহজ, কিন্তু সব কথা না জেনে কি করে সে তা প্রকাশ করে? তার মনে হয় অপরাধের গুরুত্ব অপরাধের ফলের উপরই নির্ভর করে না। একটি যুবতী নারীর খুন অতি গুরুতর ব্যাপার, তারই ওজনে অপরাধ মেপে দেখা অস্বাভাবিক, কিন্তু দুটির ওজন সমান নাও হতে পারে। সবকিছু না বুঝে কথাটা প্রকাশ করলে কর্তব্য পালন হবে, কিন্তু তাতে দায়িত্বহীনতাও প্রকাশ পেতে পারে। তাছাড়া সর্বপ্রথম তাকে ঘটনাটি পুরোপুরিভাবে বুঝতে হবে। সামাজিক কর্তব্য পালনের চেয়ে সেটাই তার কাছে বড় মনে হয়। অপরাধী কে সেই কথা সে জানতে পেরেছে, কিন্তু অপরাধের অর্থ এখনও সে বোঝে নাই। যুবক শিক্ষককে চুপ করে থাকতে দেখে দাদা সাহেব কিছু বিস্মিত হন। তার মনে হয় দরবেশের কথাটা তুলে তিনি ভুল করেছেন। যুবক শিক্ষক হয়তো সেই কথা বিশ্বাস করে না বলে কি উত্তর দেবে তা ভেবে উঠতে পারছে না। সেই বিষয়ে তাকে নিশ্চিত করার জন্য এবার তিনি বললেন, কাদের একা একা থাকে? আপনার সঙ্গে মেলামেশা করতে শুরু করেছে দেখে মনটা খুশি হয়েছে। তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয় সে বিষয়ে তার উৎসুকের কথা তিনি এবার উল্লেখ করলেন না। একবার বলেছেন, দুবার বলতে পারেন না। তারপর তার মুখে একটি কৌতূহল শূন্যতার ভাব জাগে। সেটা কৃত্রিম মনে হয়। হঠাৎ যুবক শিক্ষক মাথা তুলে বেদনার্ত দৃষ্টিতে দাদা সাহেবের দিকে তাকায়। তার সঙ্গে চোখাচোখি হলে সে ইতস্তত করে দৃষ্টি নামিয়ে অস্ফুট গলায় বলে, বেয়াদবি মাফ করবেন, কিন্তু আজ কিছু বলতে পারবো না। দাদা সাহেব এবার বিস্ময়ে ঢাকবার চেষ্টা করেন না। তার উক্তিটা বুঝবার চেষ্টা করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করেন, কি কথা বলতে পারেন না? যুবক শিক্ষক চোখ না তুলে কয়েকবার কেবল ঘন ঘনভাবে মাথা নাড়ে। দাদা সাহেবের দিকে তাকাতে বা তাকে আর কিছু বলতে তার সাহস হয় না। নিজের দৃষ্টিতে এবং কণ্ঠে সে বিশ্বাস যেন হারিয়েছে। তার মনে হয় আজ কিছু বলতে পারবে না। এই কথা বলেই সে ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছে। দাদা সাহেব আর কিছু বলেন না। হঠাৎ উঠে দাঁড়িয়ে তিনি বারান্দা অতিক্রম করতে শুরু করেন। তার খড়মের আওয়াজ আজ কেমন বেসুরো মনে হয়। শঙ্কিত হয়ে যুবক শিক্ষক বোঝে তার হাতে সময় আর বেশি নাই। অপরাহ্নে সামনের উঠোনে ছেলেমেয়েরা শোরগোল করে খেলা করে। দাদা সাহেব বাড়িতে নেই। সম্ভবত তার পীরের সঙ্গে দেখা করতে গেছেন। চৌকিতে লম্বা হয়ে শুয়ে থেকে যুবক শিক্ষক একসময় হঠাৎ উঠে বসে। শোরগোলটা যেন মাত্রাতিরিক্ত হয়ে উঠেছে। পামশু পায়ে দিয়ে সবুজ আলোয়ানটা গায়ে জড়িয়ে সে দ্রুত পদে নদীর দিকে হাঁটতে শুরু করে। মেঘহীন আকাশে নিরুত্তপ্ত সূর্যের মধুবর্ষী সোনালি আলো। হাওয়া নেই বলে নিশ্চলতা, তবুও চতুর্দিকে আলো আর রঙের নিঃশব্দ ঘূর্ণিঝড়। সেদিকে যুবক শিক্ষকের দৃষ্টি নাই। তারপর নদীর তীরে পৌঁছে সে অনিশ্চিতভাবে থামে। নদীর নিস্তেজ মসৃণ ধারায় এবং ওপারে কাশবনের শুভ্র বিন্যাসেও সোনালি আভা। এইসবও সে দেখে না। তার নিদ্রা তৃষ্ণার্ত তীক্ষ্ণ দৃষ্টি একটি তীব্র আশায় জ্বলজ্বল করে। কোথায় সে যেন আলো দেখতে পায়। তার প্রশ্নের একটি উত্তর যেন আলিঝালি চোখে পড়ে। তার সম্পূর্ণ রূপ দেখবার জন্যে সে অধীর হয়ে ওঠে। অনিশ্চিতভাবে থেমে পড়ে সে দাঁড়িয়েই থাকে। সারা দুপুর একটি কথাই তার মনে বারে বারে ঘুরে, কী কারণে কাদের দেহটি নদীতে ফেলবে ঠিক করে। সেই কথার কোনো সন্তোষজনক উত্তর এখনো পায় নাই। আসল সত্য জেনেও যা সে জানতে পারে নাই, তা সে উত্তরের মধ্যেই পাবে, তাতে সন্দেহ নাই। সে উত্তরটা হাতের নাগালে এসেছে। কেন কাদের বিপজ্জনক কাজটি করতে তৈরি হয়? হাতুড়ি দিয়ে প্রশ্নটিকে সে যেন বারবার পেটায়। তাতে যে স্ফুলিঙ্গ জাগে, সে স্ফুলিঙ্গ তার চোখেও প্রতিফলিত হয়। যুবক শিক্ষক অনেক কথাই নির্বিবাদে মেনে নিয়েছে। অকস্মাৎ অন্ধ ভয় হলে বুদ্ধি বিবেচনা শক্তি হারিয়ে একটি মানুষ অন্য একটি মানুষের জীবন নিতে পারে। যত বিভৎস হোক, তবুও সেটা দুর্ঘটনা বলে মেনে নেওয়া যেতে পারে। সে কথা যুবক শিক্ষক সম্পূর্ণভাবে মেনে নিয়েছে। এই কথাও সে স্বীকার করে, জীবন অতি ভঙ্গুর, জীবন দুর্বল সুতায় বাঁধা। সামান্য অসাবধানতায় জীবন অবসান হতে পারে। কিন্তু কাদের কি কারণে দ্বিতীয় রাতে আবার বাসস্থানে ফিরে গিয়েছিল? যুক্তিতে কোথাও একটা অসম্পূর্ণতা সে দেখতে পায়। জীবন ভঙ্গুর সে কথা সে মানে, কিন্তু জীবনের মূল্য নাই সে কথা সে মানে না। অন্ততপক্ষে যারা জীবনের মূল্য বুঝে, তারা যখন সে কথা বলে তখন সে মানতে রাজি নয়। তার মনে হয় সে কথা মানলে জীবনের ভিত্তিই ধূলিসাৎ হবে।
বেঁচে থাকার পশ্চাতে কোনো যুক্তিসঙ্গত অর্থ থাকবে না। না, জীবন মূল্যহীন নয়। অতএব কাদেরের উক্তিটি সম্পূর্ণভাবে সত্যি নয়। তার স্বয়ংসম্পূর্ণ রূপটি ধোঁকা মাত্র। ভয়জাত আকস্মিক দুর্বলতার কথাও গ্রহণযোগ্য। নিদারুণ ভয়ে কাদের একটি জঘন্য কাজ করেছে, কিন্তু সেই দুর্বলতা সাময়িক মানসিক অবস্থা, বিশেষ একটি মুহূর্তে মনের একটি বিশেষ অবস্থা। কিন্তু সেই সাময়িক মানসিক অবস্থা সময়কাল নিরপেক্ষ চরম সত্য বলে মেনে নিলে একটি অতীব শোচনীয় সিদ্ধান্তেই পৌঁছতে হয়। মানুষ পশুর চেয়েও অধম, কিন্তু তা সম্ভব নয়। সেই নিদারুণ অন্ধভীতির মুহূর্তটি একমাত্র সত্য, এবং তার পশ্চাতে বা সম্মুখে কিছু নেই, সেই কথা বিশ্বাসযোগ্য নয়। পূর্বের উক্তিটির মতো এই উক্তিটিও সম্পূর্ণ সত্য নয়। অতএব জীবনের ভঙ্গুরতা এবং সাময়িক মানসিক দুর্বলতা, যার অকস্মাৎ গোলযোগের ফলে একটি যুবতী নারীর জীবনাবসান ঘটে, সে দুটির একটিও নিরালম্ব সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করা যায় না। যুবক শিক্ষকের চোখ ছুরির মতো ধারালো হয়ে ওঠে। তার শীর্ণ মুখেও প্রত্যাশার তীক্ষ্ণতা। সে দৃঢ়ভাবে আপন মনে বলে, একটি মুহূর্তের কথা বলে কাদের তার চোখে ধুলা দিয়েছে, তাই সেই মুহূর্তের পেছনে সে তাকাতে পারে নাই। সেই নিদারুণ মুহূর্তের চোখ এমন ঝলসে যায় যে আর কিছু দেখা তার পক্ষে সম্ভব হয় নাই। পিছনে সে তাকাতে পারে নাই বলেই কাদেরের দ্বিতীয় রাতের ব্যবহারের কারণও সে বুঝতে পারে নাই। তারপর একসময়ে যুবক শিক্ষকের শিরা শিরায় আট হয়ে থাকা মুখে হয়তো বহুদিন পরে একটা ক্ষীণ হাসির আভাস দেখা দেয়। সে বুঝতে পারে তার সন্ধান সাফল্যমণ্ডিত হয়েছে, সে তার উত্তর পেয়েছে। সঙ্গে সঙ্গে কাদেরের যে চেহারা আজ প্রত্যুষে ঘৃণ্য মানুষের চেহারায় রূপান্তরিত হয়েছিল, সেই চেহারাটি একটি নতুন রূপে তার মনশ্চক্ষুতে উদয় হয়। চেহারাটি একটি স্বল্পভাষী, গোপন স্বভাবের প্রেমিক মানুষের। সেজন্যই যুবক শিক্ষকের মুখে ঈষৎ হাসির আভাস দেখা দেয়। কাদের তার দুষ্কৃতির চিহ্ন ধ্বংস করবার জন্য যুবতী নারী দেহটি নদীতে ফেলে নাই। একটি কারণেই মানুষ মানুষের অন্তিম ব্যবস্থা না করে পারে না, সেই কারণ প্রেম ভালোবাসা। যুবতী নারীর দেহটি পরিত্যক্ত জঞ্জালের মতো বাস ছাড়ে পড়ে থাকবে, সে কথা অসহ্য বোধ হয়েছে। না, প্রথম রাতের সেই নিদারুণ মুহূর্তের পেছনের ইতিহাস না জানলে দ্বিতীয় রাতের ঘটনা বোঝার উপায় নাই। যে ব্যাপারটি দুর্বোধ্য মনে হয়েছিল, সে ব্যাপারটি এবার ছকে ছকে মিলে যাচ্ছে। চিত্রটিতে আর ফাঁক নাই। এবার যুবক শিক্ষক শুধু যে দেহটি নদীতে ফেলার কারণ বোঝে তা নয়, কাদের কেন তার সাহায্য প্রার্থী হয়েছিল সে কোথাও সে পরিষ্কারভাবে বুঝতে পারে। একজন মানুষের সাহায্যের তার বিশেষ প্রয়োজন হয়েছিল বৈকি। যুবতী নারী মৃত হলেও তার দেহটি অতি প্রিয়। একাকিতা বহন করার চেষ্টা করলে তার অযত্ন অসম্মান হতো, দেহটি টানা হেঁচড়া করতে হতো। প্রতি মুহূর্তে এই কথাও স্মরণ হতো যে সে আর জীবিত নাই। কাদেরকে সাহায্য করার সময় যুবক শিক্ষক যেন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল, কিন্তু এখন ঘোর অন্ধকার থেকে কাদেরের উৎকণ্ঠিত কণ্ঠস্বর সে শুনতে পায়। বারে বারে সে কি তাকে সাবধান হতে বলে নাই? এত সাবধানতার অর্থ কি এই নয় যে যুবতী নারীর মৃতদেহেও একটু আঁচড় লাগবে তা তার সহ্য হয় নাই? তারপর নদীর পার বেয়ে নামতে গিয়ে যুবক শিক্ষক হুমড়ি খেয়ে পড়ল, এবং শেষ মুহূর্তে কাদেরকে সাহায্য করতে সক্ষম না হলে কাদেরের মনে তার প্রতি যে তীব্র ঘৃণা জেগেছিল, সেই ঘৃণাও কি যুক্তিটিকে সম্পূর্ণভাবে সমর্থন করে না? না, দেহটি তার কাছে অতি প্রিয় মনে না হলে পরের সাহায্য দরকার সে বোধ করত না। শুধু দুষ্কৃতির প্রমাণ ধ্বংস করতে চাইলে কোনো প্রকারের নিজেই অপ্রীতিকর কাজটি সম্পূর্ণ করত। একটি গভীর স্বস্তি বোধে আপ্লুত হয়ে যুবক শিক্ষক ভাবে, বাঁশঝাড়ের দুর্ঘটনাটি নিঃসন্দেহে অতিশয় মর্মান্তিক, কিন্তু তাতে এই কথা প্রমাণিত হয় না যে জীবন মায়া মমতা শূন্য নিঃসার প্রান্তর। ঘটনাটি অতিশয় শোচনীয়, কিন্তু সেটি মনসত্ব বিবর্জিত নয়। তার বিশ্বাস প্রমাণিত হয়েছে সে যে একটি অর্থহীন গোয়ার্তুমির জন্যই কাদেরকে নিষ্ঠুর দুর্বৃত্ত বলে গ্রহণ করতে চায় নাই তা নয়। অবশ্য আজ সকালে ক্ষণকালের জন্য কাদের সম্বন্ধে সে অসত্য চিত্রটি সে গ্রহণ করেছিল বটে, কিন্তু তার কারণ আকস্মিক আঘাত। আঘাতটি কাটলে কথাটি প্রত্যাখ্যান করতে তার দেরি হয় নাই। একটি কথা ভেবে যুবক শিক্ষক কিছুটা ক্ষুণ্ণই হয়। হত্যার মতো ভীষণ কথাটি কাদের দ্বিধা না করে স্বীকার করেছে, কিন্তু যুবতীর নারীর প্রতি তার ভাবাবেগের কথা ইশারা ইঙ্গিতেও ব্যক্ত করে নাই। কেন? যেই ভাবাবেগের জন্য যুবক শিক্ষক তাকে এখন ক্ষমা করতে প্রস্তুত, সেই ভাবাবেগ কি এতই লজ্জাকর যে তার ক্ষীণতম উল্লেখও তার পক্ষে সম্ভব হয় নাই? একটু ভেবে সে বিষয়ে কাদেরের নীরবতার কারণ সে বুঝতে পারে। খাঁটি মানুষ অসংকোচে দোষঘাট স্বীকার করে, কিন্তু হৃদয়ের সৌন্দর্য
সহজে উন্মুক্ত করে না। তাছাড়া সে কথা যুবক শিক্ষককে কেন বলবে সে? ধরতে গেলে তাকে সে চেনেই না। অপরাহ্ন গড়িয়ে গেছে বলে সূর্যের সোনালি আভা অনুজ্জ্বল হয়ে উঠেছে। তবু এবার সেদিকে উন্মুক্ত দৃষ্টিতে তাকালে যুবক শিক্ষক বিস্মিত হয়। যেন সে ভেবেছিল মেঘাচ্ছাদিত কালো আকাশ দেখবে, কিন্তু দেখে নির্মল আলোর বিচ্ছুরণ। তার মনের তমসা সত্যিই কেটেছে। সে আলোর দিকে তাকিয়ে শীঘ্রই যুবক শিক্ষক একটি মিষ্টি মধুর চিত্র দেখে। কাদের বলেছিল আশ্বিন মাস, হয়তো আশ্বিনের প্রথমাংশ। ভাবসা গরমটা তখনও কাটে নাই। নদীতে ভরা যৌবন, খাল বিল পুকুরও কানায় কানায় ভরা। ছায়াশীতল পুকুরটির একটি পার কেমন উঁচু, যেন উদ্ধতভাবে ঘাড় তুলে দাঁড়িয়ে। সেখানে বসে কাদের। সামনে তেল চকচকে মসৃণ ছিপ, অদূরে শান্ত পানিতে ফাতনাটি স্থির হয়ে আছে। হয়তো পুকুরের অন্য ধারে পানিতে ঝুলে থাকা বৃক্ষশাখায় একটি মাছরাঙাও নিশ্চল হয়ে বসে। ফাতনার মতো আর মাছরাঙার মতো কাদেরও নিশ্চল হয়ে বসে। তার চোখ অর্ধনিমীলিত, কিন্তু তাতে কোনো নিদ্রালস ভাব নেই। থেকে থেকে কেমন এক দৃষ্টিতে পুকুরের অন্যদিকে সে তাকায়। সেখানে একটি যুবতী নারী দেহ নিমজ্জিত করে অলসভাবে পানির শীতলতা উপভোগ করে। তার সিক্ত কালো চুলে প্রখর সূর্যের প্রতিফলন। পাশে একটি লাল রঙের আঁচল ভাসে। কাদেরের দিকে সে পিছন দিয়ে থাকে বলে তার মুখটা দেখা যায় না, কিন্তু কখনো কখনো সে ক্ষিপ্র দৃষ্টিতে কাদেরের দিকে তাকায়। চকিতে দেখা তার মুখের পাশটা আর নদীর নীরব কটাক্ষ কাদেরকে প্রতিবার গভীরভাবে বিচলিত করে। যুবতী নারীর যৌবনদীপ্ত মুখে এখনও কৈশোরের সজীবতা, আকর্ষণময় চেহারায় নির্মল সরলতা। তারপর যুবতী নারী অনেকক্ষণ মুখ ফেরায় না। পানির তলে ধীরে ধীরে সে চক্রাকারে হাত নাড়ে, তাতে অতি সামান্য ঢেউ ওঠে। তাছাড়া সে স্থির হয়ে থাকে, ফাতনার মতো, শাখার মাছরাঙার মতো, কাদেরের মতো। তারপর যুবতী নারীর মুখটি দেখবার জন্য কাদেরের মনে একটি বাসনা জাগে। সেই বাসনা ক্রমশ এত প্রবল হয়ে ওঠে যে মনে হয় উত্তপ্ত আকাশের রং পরিবর্তন হয়, দিগন্ত রেখায় স্বপ্নের কুয়াশা জাগে। কাদেরের অর্ধনিমীলিত চোখে ভাবাবেশ। একসময় ভীষণভাবে ফাতনা নড়ে, কিন্তু সেদিকে তার দৃষ্টি যায় না। যুবতী নারী আর তাকায় না কেন? মাছরাঙাও নিঝুম হয়ে বসে অপেক্ষা করে। যুবক শিক্ষক থামে। চিত্রটি তার মনোপুত হয় না। যুবতী নারীর বাড়ির পিছনে পুকুরটা সে দেখে নাই, কিন্তু সেখানে কাদের মাছ ধরতে বসতে পারে তা সম্ভব মনে হয় না। সেই চিত্রে খুঁত, কিন্তু তাদের প্রথম সাক্ষাতের চিত্র কল্পনা করার চেষ্টা করছে কেন সে? তাতে তার লাভ কি? আশ্বিন মাসে একদিন কোনো প্রকারে তাদের মধ্যে দেখা হয়, তারপর তাদের মধ্যে ভাবাবেগ অনুরাগের সৃষ্টি হয়। তার পক্ষে তাই যথেষ্ট। নিজেকে সংযত করে প্লুতগতি কল্পনার রাশ ধরে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। নিজেরই অজান্তে আশ্বিনের একটি রৌদ্রমুগ্ধ অপরাহ্নের চিত্র আবার তার মনে ভেসে ওঠে। না, কাদের পুকুর পাড়ে বসে নাই। ছিপ হাতে সে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ পুকুরের বিপরীত অংশে স্নানরতা একটি যুবতী নারীকে দেখতে পায়। তার কালো চুলে রোদ ঝিকমিক করে, মুখটা বাষ্পাবৃত বলে তাতে বিচিত্র আকর্ষণ। থমকে দাঁড়িয়ে সে তার দিকে তাকায়। যুবতী নারীও তার দিকে তাকায়। সরল দৃষ্টিতে হয়তো একটু বিস্ময়, কিন্তু কোনো নির্লজ্জতার আভাস নেই। তারপর হঠাৎ সে চঞ্চল হয়ে ওঠে, মুখে তার রং ধরে। কী বিষয়ে নিশ্চিত হবার জন্য দু একবার কাদেরের দিকে তাকায়। তারপর তাড়াতাড়ি পুকুর থেকে উঠে সে ঘরে ফিরে যায়। চিকন শরীর, পিঠ ভরা কালো চুল, পরনে লাল শাড়ি। পদক্ষেপ দ্রুত হলেও জড়ানো। অদৃশ্য হবার আগে সে আরেকবার কাদেরের দিকে তাকায়। এবার দৃষ্টিতে কেমন সলজ্জিত আকাঙ্ক্ষার আভাস। কিন্তু যুবক শিক্ষক নিজেই কি এমন একটি দৃশ্য কোথাও দেখে নাই? মনের অতল গহ্বর থেকে হঠাৎ একটি চেহারা ভেসে ওঠে। তেমনি চুল, তেমনি বাষ্পাবৃত মুখ, চোখে একটা অস্পষ্ট আকাঙ্ক্ষা। তেমনি শরীর, পরনে তেমনি লাল পেরে শাড়িও। মনে পড়ে সেদিন যুবক শিক্ষকের অন্তরে যে বিচিত্র ভাবাবেগের সৃষ্টি হয়, তাতে সে প্রথমে অভিভূত হয়ে পড়ে। তারপর একটি অজানা ভয় এসে তাকে গ্রাস করে। মেঘশূন্য আকাশে যেন অদৃশ্য ঝড় উঠেছে। ভয়েরই কথা, কিন্তু যে ঝড়ের নাম জানা নেই, যে ঝড়কে দেখা যায় না, সেই ঝড়কে চেপে রাখতে হয়। সেই ঝড় তার মনে আর প্রত্যাবর্তন করে নাই। কাদের হয়তো সেই ঝড়ে ভীত হয় নাই, তাকে থামাবার চেষ্টাও করে নাই। হয়তো যুবক শিক্ষকের মতোই তার অর্থ সে বোঝে নাই, কিন্তু তার মতো সেই ঝড় দমাবার চেষ্টা না করে বরঞ্চ তার মর্মার্থ বুঝতে চেষ্টা করে। যুবতী নারীকে কি একটা কথা বলার তীব্র ব্যাকুলতা বোধ করে,
যার অর্থ সে নিজেই বোঝে না। সেই কথা যেন ভাষায় ব্যক্ত করা যায় না। ব্যক্ত করতে পারলেও কথাটি বলা নিষেধ। সেই কথা আকাশের সূর্য, চন্দ্র, তারা, ধরণীর ফুল, লতাপাতা, দুর্বাদল বা স্রোতস্বিনী নদী নির্বিঘ্নে বলতে পারে। সেই কথা বলা নিষেধ। যে কথা হয়তো জীবন সম্বন্ধে একটি সরল কৌতূহল মাত্র, যার উৎস অজানার প্রতি মানুষের ভীতির মধ্যে, সে কথা বলা নিষেধ। বললে ভীষণ পরিণাম নিশ্চিত। নদী নির্ধারিত ধারা পরিত্যাগ করে হয়তো মহাপ্লাবন সৃষ্টি করবে, নক্ষত্রপুঞ্জ কক্ষচ্যুত হয়ে প্রলয়ঙ্কর বিশৃঙ্খলার বিস্তার করবে। সূর্য আর উদয় হবে না। সে ভয়াবহ সম্ভাবনায় কে না ভীত হয়। তবুও ভীত না হয়ে কাদের নিষেধাজ্ঞা অমান্য করতে চেয়েছিল, কিন্তু তার দুঃসাহসের ফল তাকে ভোগ করতে হয়েছে। সেই নিষেধাজ্ঞা খণ্ডনীয় নয়। একবার খণ্ডন করলে ক্ষমা নাই। পরিণামের কথা যখন বিদ্যুৎ ঝলকের মতো তার স্মরণ হয়, তখন দিশেহারা হয়ে যাকে সে একটি দুর্বোধ্য কথা বলার জন্য এত ব্যাকুল হয়ে উঠেছিল, তাকে আপন হাতে সে হত্যা করে। তার কঠোর শাস্তি, আমৃত্যু শোকাকুল অনুতাপ। সেই অনুতাপের অসহনীয় জ্বালা কখনো প্রশমিত হবে না। যুবতী নারীর প্রতি তার ভাবাবেগ ন্যায়সঙ্গত নয়, সে কথা যুবক শিক্ষক উপলব্ধি করে। কিন্তু তার জন্য সে চূড়ান্ত শাস্তি লাভ করে নাই কি? এরপর আর কোনো শাস্তির কথা উঠতে পারে না। অন্যায়ের তুলনায় শাস্তিটি অতি কঠোর বলে তার প্রতি মানুষের সমবেদনা হওয়াই স্বাভাবিক। একটি বিষয়ে যুবক শিক্ষকের মনে কোনো সন্দেহ নাই। সে যে উত্তর পেয়েছে সেই উত্তরে সে সন্তুষ্ট। অন্যায় হোক, তবুও যুবতী নারীর প্রতি কাদেরের মনে মায়া মমতা ভাবাবেগ ছিল। বাসঝাড়ের দুর্ঘটনাটি তাই নির্দয় নির্মম হত্যাকাণ্ড নয়। বাড়ি ফেরবার পথে যুবক শিক্ষকের তৃপ্ত মনে হঠাৎ অপ্রীতিকর একটি সন্দেহের ছায়া উপস্থিত হয়। যুবতী নারীর হত্যাকারী কি সে নিজেই নয়? সে যদি কাদেরকে অনুসরণ না করত, অপ্রত্যাশিতভাবে এবং অকারণে বাসঝাড়ের সামনে উপস্থিত না হতো, তবে দুর্ঘটনাটি ঘটত না। একটু ভেবে সে নিজেকে দোষমুক্ত করে। এই কথা সত্য যে বাসঝাড়ে সে উপস্থিত না হলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটত না, কিন্তু অন্যদিন অন্যখানে অন্য কোনো প্রকারে হয়তো এমন একটি অবস্থার সৃষ্টি হতো। আসল হত্যাকারী সে নয়। কাদেরের মনের গভীর ভীতি, সেই ভীতির মূলে সিন্ধুকে লুকানো তোষতারি কিংখাপ হতে শুরু করে নানাবিধ নিষেধাজ্ঞা। সেই সব নিষেধাজ্ঞার যথার্থতা বিচার করবার ক্ষমতা তার নেই। তা বিচার করে দেখতেও সে চায় না। তার প্রশ্ন কাদেরের হৃদয় সম্বন্ধে। কাদের তার চোখে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বাড়ি পৌঁছবার আগে যুবক শিক্ষক একটি বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়। তার চোখে কাদের যখন দোষমুক্ত হয়েছে, তখন বাসঝাড়ের কথাটি তার প্রকাশ করার কথা ওঠে না। তার মুখ থেকে কথাটি কেউ জানতে পারবে না। অবশ্য দাদা সাহেবকে একটি কথা বলবে বলে সে ওয়াদা দিয়েছে। তাকে কি বলবে? সে কিছু ভাবিত হয়। সে বুঝতে পারে তাকে আজে বাজে কোনো কথা বলে সে নিস্তার পাবে না। কি বলবে তাকে? তার বর্তমান স্বস্তি ভরা মনের পক্ষে বেশি চিন্তা করা সম্ভব হয় না। তাই হয়তো সহসা সে ভাবে তাকে বলবে কাদের দরবেশ, তিনি খুশি হবেন, কারো কোনো ক্ষতিও হবে না। তাছাড়া কে দরবেশ নয়, সে কথা কি কেউ কখনো সঠিকভাবে বলতে পারে? কাদের তার জন্য অপেক্ষা করেছিল। যুবক শিক্ষক ঘরে প্রবেশ করলে সে এক পলকের জন্য তার দিকে চোখ তুলে তাকায়, কিন্তু কিছু বলে না। জানালাটি বন্ধ বলে ঘরে আবছা অন্ধকার। সেজন্য তার চেহারা ভালো করে দেখা না গেলেও যুবক শিক্ষক তাতে কেমন স্তব্ধতা অনুভব করে। একটু ইতস্তত করে যুবক শিক্ষক টেবিলের পাশের ছোট নড়বড়ে চেয়ারটি টেনে নিঃশব্দে সোজা হয়ে বসে। কয়েক মুহূর্ত নীরব থেকে আপনা থেকেই খোশ মেজাজে ঘোষণা করে, একটু বেরিয়ে এলাম। কাদের এবারও কিছু বলে না। একটু পরে যুবক শিক্ষক সংগোপনে তার দিকে তাকায়। কাদেরের মুখটা সামান্য স্পষ্ট হয়ে উঠেছে, তাতে নিঃসন্দেহে স্তব্ধ ভাব। তারপর সে তার অর্ধনিমীলিত চোখের দিকে তাকায়। সে চোখের দিকে তাকিয়ে যুবক শিক্ষক হঠাৎ যেন তার অর্থ বুঝতে পারে। সেই চোখ এই দুনিয়া সেই দুনিয়া, এপার ওপার দুনিয়া দুপারই দেখে। জেগে থেকেও কাদের ঘুমিয়েও সে জেগে। তার রাতে সূর্য অস্ত যায় না, আবার প্রখর সূর্যালোকে রাতের অবসান হয় না। তার দৃষ্টি অস্তিত্বের এমনই একটি ক্ষেত্রে নিবদ্ধ যেখানে জীবন মৃত্যুর মধ্যে কোনো ব্যবধান নেই, যেখানে দুটি যুগপৎ সত্য, দুটি একত্রে বিরাজ করে। বিস্ময় কি যে কাদেরকে বুঝবার চেষ্টা করতে গিয়ে নিজেই অবাস্তব জগতে প্রবেশ করেছিল। যুবক শিক্ষক কাদেরকে দেখে খুশিই হয়েছিল। তাকে তার শেষ প্রশ্নটি করা বাকি, কিন্তু এবার তার চোখ মুখের দিকে তাকিয়ে তার মনে হয় আর প্রশ্নের কি দরকার।
মনের অশান্তি কেটেছে। তার জীবনে যে ফাটল ধরেছিল সেই ফাটলে আবার জোড়া লেগেছে। কেন সে তাকে ব্যক্ত করবে? আবার সে অনেকটা অকারণে বলে, নদীর ধারে একটু বেরিয়ে এলাম। কাদের পূর্ববৎ নির্বাক থাকে, কিন্তু নদীর কথায় তার চোখে যেন ঈষৎ কম্পন দেখা যায়। না, তবু তাকে প্রশ্নটি করতে হবে, তার শেষ প্রশ্ন। সেই প্রশ্নের পরেই কাদের খালাস পাবে, সন্তোষজনক উত্তর পাবে, তাতে সন্দেহ নাই। কিন্তু কথাটি মুখ থেকে না শোনা পর্যন্ত সে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারে না। সে কি একটা বিরাট দায়িত্বের বোঝা ঘাড়ে নেয় নাই? মায়া মমতার কারণেই সে তাকে নির্দোষ বলে গ্রহণ করবে, এই সিদ্ধান্তের অর্থ কি এই নয় যে সে নিজেই নিজেকে বিচারকের পদে নিযুক্ত করেছে? সে কে? একজন দরিদ্র শিক্ষক মাত্র। শিক্ষকতা করলেও যার জ্ঞান বুদ্ধি ও অভিজ্ঞতা নেহায়েতই সীমাবদ্ধ। তাছাড়া অন্য দিক থেকে কথাটা ভেবে দেখলে এই মনে হয় নাকি যে দায়িত্বটি গ্রহণ করে খোদার চেয়ে বান্দাকেই সে বড় করে দেখছে? স্রষ্টার চোখে তারই সৃষ্ট মানুষের প্রাণহরণ অতীব জঘন্য অপরাধ। সেই অপরাধের গুরুত্ব তিনিই সম্যকভাবে নির্ণয় করতে পারেন। তিনিই কেবল বলতে পারেন কোনো মানুষের অন্তরে কতখানি দয়ামায়া, কতখানি নির্দয়তা। যে কথা যুবক শিক্ষক কাদেরের বিবৃতিতে এবং আচরণে সাব্যস্ত করবে, সেই কথা তার কাছে বিনা চেষ্টায় সম্পূর্ণভাবে প্রকাশ পাবে। যুবক শিক্ষক কি বিশ্বাসী নয়? শেষোক্ত প্রশ্নটি তাকে বিচলিত করে। ক্ষণকালের জন্য তার মনে হয় এই প্রশ্নের জবাব সে দিতে পারবে না। নিশ্চিত জয়ের সামনে দাঁড়াবার পর আকস্মিকভাবে এবং অপ্রত্যাশিত কোণ থেকে একটি দুর্লঙ্ঘনীয় বাধা এসে হাজির হলে মনে খুব দুঃখের সৃষ্টি হয়। সেই ক্ষোভ দুঃখ সাময়িক বিহ্বলতা আনলেও পরে আবার যে কোনো প্রকারে বাধাটি অতিক্রম করার জন্য একটি অন্ধ জেদ চাপে। মানুষ মরিয়া হয়ে ওঠে। যুবক শিক্ষকের মনে সন্ত্রাস সৃষ্টি হয় এই ভেবে যে দুর্বহপ্রায় যে দায়িত্বটি সে গ্রহণ করেছে এবং যে দায়িত্ব সে কৃতকার্যতার সঙ্গে প্রতিপালন করতে পারবে বলে তার বিশ্বাস, সেই দায়িত্বটি যেন হাত থেকে শেষ মুহূর্তে খসে যাবে। কিন্তু এখন দায়িত্বটি ছাড়তে সে রাজি নয়। না, সে অবিশ্বাসী নয়, কারণ বিশ্বাসী হওয়াটাই স্বাভাবিক। তবে সে এই বিষয়ে সজ্ঞান যে তার বিশ্বাসটি প্রশ্নহীন। যেখানে বিশ্বাসটি থামে তার উধারে কি আছে সে জানে না। সেই কথা তার জানবার ক্ষমতা নাই, জানবার চেষ্টাও সে করে না। কেন করবে? অন্ধবিশ্বাস দাবি করে দৃষ্টিশক্তি আশা করা অনুচিত। কিন্তু যে ক্ষুদ্র জগতে মানুষ বিচরণ করে, সেই জগতের কোথায় ভালো কোথায় খারাপ সে কথা বিচার করার ক্ষমতা মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া উচিত নয়। সেই ক্ষমতাটুকু হারালেই মানুষ অতিশয় সীমাবদ্ধ প্রাণীতে পরিণত হবে। যুবক শিক্ষক কি চায়? সে চায় একটি কথা বিচার করতে, কাদের মানুষ কি অমানুষ, তার হৃদয়ে ভালোবাসা দয়া মমতা আছে না তাতে কেবল নির্দয়তা। মানুষের কর্তব্য মানুষকে ভালোবাসা, তার সঙ্গে স্নেহের নির্বাধা, তাকে বিপদ আপদ থেকে রক্ষা করা। সে বিষয়ে কে সফল হয়েছে কি হয় নাই সে কথা মানুষই বিচার করবে, কারণ মানুষের ভালো মন্দে মানুষেরই লাভ লোকসান। যুবক শিক্ষক এই কথা জিজ্ঞেস করছে না সৃষ্টিকর্তা কেন কাউকে ভালো করেন কাউকে খারাপ করেন, তার গুরু উদ্দেশ্য সে বুঝে না। সে শুধু মানুষের ভালো মন্দ বিচারের অধিকার চায়। হঠাৎ সভয়ে যুবক শিক্ষক ভাবে এমন সব কথা সে কখনো ভাবে নাই। সে কি পাগল হয়েছে? বাঁশঝাড়ের ঘটনাটি কি তার মস্তিষ্ক বিভ্রান্তি ঘটিয়েছে? কিন্তু অপরপক্ষকে শান্ত করবার জন্যই যেন প্রশ্নটি তোলে। তার যুক্তির জন্য সে মনে কোনো অনুশোচনা বোধ করে না, আর ভাববার সময়ও পায় না। হঠাৎ কাদের সম্বন্ধে সচেতন হয়ে তার দিকে তাকায়। কাদেরের দৃষ্টি তার উপর নিবদ্ধ। সেই দৃষ্টিতে কেমন যেন সন্দেহ। চোখাচোখি হতেই সে চাপা ক্ষণক্ষণে গলায় প্রশ্ন করে, কি অত চিন্তা করেন? উত্তর না দিয়ে যুবক শিক্ষক একটু হাসবার চেষ্টা করে, কিন্তু সামান্য মুখোপাদান করে নিরস্ত হয়। তারপর তার দিকে না তাকিয়ে আসতে বলে, এসেছেন ভালোই হয়েছে, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। সূর্যাস্তের দেরি নাই। উঠানে যে অংশটি দৃষ্টিগত হয় সেখানে কয়েক মুহূর্তের জন্য দুটি গরু, তারপর একটি রাখাল মানুষকে দেখা যায়। হঠাৎ যুবক শিক্ষকের সন্দেহ হয়, প্রশ্নটি জিজ্ঞেস করার জন্য সময়টি কি উপযুক্ত? কিন্তু তার সময় নাই। দাদা সাহেবকে একটা উত্তর দিতে হবে। তাছাড়া উত্তরটি জানবার জন্য তার মনেও উৎসুক কম নয়। তবুও মনে দ্বিধা হয়। উত্তরটি যে সুখবর হবে তা জেনেও প্রশ্নটি করতে তার ভয় হয়। কয়েক মুহূর্ত সে নিঃশ্বাস বন্ধ করে রাখে। তারপর সে ভাবে, তার বিশ্বাসটি যদি অসত্য প্রমাণিত হয় তবে বাইরের পৃথিবী ধূলিসাৎ হবে, তার কোনো ক্ষতি হবে না। সে ধ্বংসলীলা তার চুল পর্যন্ত স্পর্শ করতে পারবে না।
তারপর তার চিকন নাসারন্ধ্র যেন সতর্কিতভাবে কেঁপে ওঠে। নিঃশব্দে সে নিঃশ্বাস নেয়। শূন্য বুক ভরে ওঠে। একটা কথা যেন বড় প্রয়োজন হয়ে পড়েছে। কাদের নীরব হয়ে থাকে। তার নীরবতায় যুবক শিক্ষক কিছুটা দমিত হয়। কাদের যদি একবার জিজ্ঞাসা করত কি সে কথা যা যুবক শিক্ষকের জানা বড় প্রয়োজন, তবে আপনা থেকেই প্রশ্নটি বেরিয়ে আসত। জিহ্বার ডগায় সে প্রশ্ন, সামান্য পালক স্পর্শই যথেষ্ট। কাদেরের দিকে চেয়ে সে প্রশ্ন করে, আপনি কেন এসেছেন? কাদের অর্ধনিমিলিত চোখে প্রশ্নটা ভেবে দেখে, তারপর চোখ বন্ধ করে বলে, আপনার কথাই বলেন। তার কণ্ঠের আওয়াজে কেমন প্রশ্রয়ের আভাস, কিন্তু মনে হয় চোখ বন্ধ করেও যেন স্থির নির্নিমেষ দৃষ্টিতে যুবক শিক্ষকের দিকে তাকিয়ে আছে। তার কথা শুনবার জন্য কানও খাড়া করে রেখেছে। সে যেন আজ দু জগতের বাসিন্দা আর নয়। মুহূর্তের জন্য যুবক শিক্ষকের মনে ভয়ের আবির্ভাব হয়। সে ভাবে, তার মাথায় একই অদ্ভুত খেয়াল জন্মেছে। কেন সে কাদেরকে প্রশ্ন করতে চায়? অকস্মাৎ আগাগোড়ার সমস্ত ব্যাপারটি যেন অর্থহীন, মূল্যহীন মনে হয়। তার সত্যাসত্য বিচার করার কথাও নিতান্ত অহেতুক মনে হয়। তবু একটা হদিস পাবার আশায় সে কাদেরের দিকে তাকায়। তার চোখ পূর্ববৎ নিমিলিত, সারা শরীরে পাথরের মতো নিশ্চলতা। এবার যুবক শিক্ষকের মনে হয় সেই নিশ্চলতার সামনে বেশিক্ষণ সে স্থির হয়ে থাকতে পারবে না। হঠাৎ একটা দুর্বার স্রোত এসে তাকে ভাসিয়ে নিয়ে যাবে। কাদের কিছু বলে না কেন? তার মনেও কি একটি নিদারুণ ভয় উপস্থিত হয়েছে? প্রশ্ন করতে যুবক শিক্ষকের মনে যেমন ভয় হয়, প্রশ্ন শুনতেও কি তার মনে তেমনি ভয় হয়? দুজনের মনেই ভয়, তবে একই ভয়। দু ভয়ে কোনো তারতম্য নাই। তাদের পক্ষে পরস্পরকে সাহায্য করা সম্ভব নয় কি? একটা গভীর নিঃসঙ্গতা বোধে নিঃসার হয়ে থেকে কাদেরের মতো সেও চোখ নিমিলিত করে। এবার চারধারে ঘন কালো অন্ধকার জাগে। নীরবতাও যেন নিবিড় হয়ে ওঠে। সে ভাবে, তারা আক্রমণ উদ্যত শত্রু নয়, বন্ধু, তবে দুজনেই নিঃসঙ্গ। কি একটা প্রশ্নের জন্য ঘন তমসার মধ্যে হাতড়িয়ে ফিরছে। যা খুঁজছে তা না পেলেও তারা যদি পরস্পরের হাত ধরতে পারে শুধু একটু সময়ের জন্য, একটি মুহূর্তের জন্য, তবে ক্ষীণতম হলেও তবুও তারা একটা আলো দেখতে পেত। যুবক শিক্ষকের ঠোঁটটা একটু কেঁপে ওঠে। কেন কথা বলছি সেই কথা বুঝতে না পারলেও ঘন অন্ধকারের মধ্যে সে এবার বলে, আপনি সব কথাই বলেছেন, কিন্তু একটা কথা বলেন নাই। কাদের উত্তর দেয় না, কিন্তু যুবক শিক্ষক কোনো উত্তর বা উক্তির জন্য অপেক্ষা করে না। আবার বলে, কথাটা কি করে বলি? মুখটা তার সামান্য লাল হয়ে ওঠে। তারপর সে বলেই ফেলে, যুবতী নারীর প্রতি আপনার মায়া মমতার কথা বলেন নাই। কথাটা সে অবশেষে বলেছে, কেমন অসংলগ্ন শোনায়। কিন্তু ঘন তমসার মধ্যে কোন কথা অসংলগ্ন শোনায় না? যুবক শিক্ষক স্থির হয়ে থাকে। তারপর সে অপেক্ষা করে। অন্ধকারটা হালকা হয়ে উঠেছে। শীঘ্র যেন সে আলো ভেসে উঠবে। আবার চাঁদ তারা আকাশ দেখতে পাবে। কোনো উত্তর না পেলে সে এবার চোখ খুলে তাকায়। অদূরে ছায়াটি এখনও নিশ্চল হয়ে আছে। কাদেরের চোখ উন্মুক্ত। সে তারই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। সে এমনভাবে তাকিয়ে আছে কেন? হয়তো তার দৃষ্টি এড়াবার জন্যই সে এবার তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। ব্যস্ত সমস্ত হয়ে বলে, দাঁড়ান, আলো জ্বালাই। তারপর লণ্ঠনটা জ্বালানোর কাজে মনোনিবেশ করে সে বলে, বুঝলেন আমার কথাটা? কাদেরের দিকে তাকাতে তার আর সাহস হয় না। একটা গভীর লজ্জা এসে তাকে গ্রাস করে। লণ্ঠনটি জ্বালিয়ে সেটি দরজার একপাশে ঠেলে দেয়। কাদেরের সঙ্গে চোখাচোখি হবার ভয়ে তার টেবিলে রাখতে পারে না। তারপর সে চেয়ারে ফিরে এসে কাদেরের দিকে পাশ দিয়ে বসে। অবশেষে কাদেরের কণ্ঠ শোনা যায়। সেই কণ্ঠে গভীর বিস্ময় না সন্দেহ তা যুবক শিক্ষক ধরতে পারে না। সে আস্তে প্রশ্ন করে, আপনার মতলব কি? এই প্রশ্নটি কাদের সকালেও তাকে জিজ্ঞাসা করেছিল, এবং তখন প্রশ্নটি তাকে আঘাত দিয়েছিল। এখন সে তাতে আঘাত পায় না, বরঞ্চ সে ভাবে সকালে কাদেরের সামনে যেভাবে আচরণ করেছিল, তারপর তার মনে এই বিশ্বাসই হওয়া স্বাভাবিক যে তার প্রতি যুবক শিক্ষকের কোনো সহৃদয়তা নেই। যুবক শিক্ষকের মনে যে একটা পরিবর্তন এসেছে তা কি করে বুঝবে? না, আমার কোনো কুমতলব নাই। আবার সে একবার হাসবার ব্যর্থ চেষ্টা করে। আমার কথাটি বুঝতে পারছেন না কেন? কথাটা কি? একটা দুর্ঘটনার কথাই আপনি শুধু বলেছেন, আর কিছু বলেন নাই।
কাদের তার কথা এখনো বুঝতে পারে নাই। একটু থেমে আবার প্রশ্ন করে, আর কি বলবো? বললাম না। কি বললেন? যুবক শিক্ষকের মনে হয় আবার সে একটি ফাঁদে পড়েছে। এই ফাঁদ অতীব বাস্তব, অতীব সত্য। তার মুখ ঝাঁঝা করতে শুরু করে। বললাম তো, মেয়ে লোকটির জন্য আপনার মায়া মহব্বত ছিল, সে কথা একবারও বলেন নাই। এবার কথাটা বোধগম্য হয়েছে কিনা তাই দেখবার জন্য ক্ষিপ্র দৃষ্টিতে সে একবার কাদেরের দিকে তাকায়। যা দেখে তাতে প্রথমে তার বিস্ময় হয়, তারপর ভয়। কাদেরের চোখ সম্পূর্ণভাবে খোলা, সে যেন কি একটা কথা বুঝবার আপ্রাণ চেষ্টা করে। তারপর সে চোখ ঘোলাটে হয়ে ওঠে, তাতে শেষে রক্তাভা দেখা দেয়। শুষ্ক কণ্ঠে যুবক শিক্ষক প্রশ্ন করে, কি ব্যাপার? কাদের উত্তর দেয় না, সে দৃষ্টি সরিয়ে নেয়, কিন্তু তার চোখে রক্তাভা ক্রমশ আরও গাঢ় হয়। তিল তিল করে তাতে যেন রক্তবিন্দু জমছে। অবশেষে তার দৃষ্টি ঘরময় ঘুরতে থাকে। সে যেন কি সন্ধান করে, কি যেন বুঝতে চায়। এখানে সেখানে সে দৃষ্টি থাকে, কিন্তু ক্ষণকালের জন্য। তারপর একসময় আলগোছে যুবক শিক্ষকের উপর দিয়ে বয়ে যায়। একবার, দুবার, তাকে দেখেও দেখে না, তবুও তার উপর দিয়ে যখন বয়ে যায় তখন তার দৃষ্টি এক মুহূর্তের জন্য কেমন তীক্ষ্ণ হয়ে ওঠে। যুবক শিক্ষক বোধ করে তার ভেতরটা হঠাৎ শীতল হয়ে উঠছে। অধীর হয়ে সে বলে, সত্যি কিনা বলেন? হ্যাঁ না কিছু বলেন। কোনো উত্তরই আসে না। তারপর যুবক শিক্ষকের মনে হয় ক্ষুদ্র ঘরটা যেন চক্রাকারে ঘুরতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে সেও ঘুরতে শুরু করে। তার মাথাটা শূন্য হয়ে ওঠে, তারপর দপদপ করে। একটা অকথ্য জ্বালায় সারা শরীরে যন্ত্রণাও জাগে। লোমশ বিষাক্ত বিচ্ছু গায়ে কিলবিল করে বেড়াচ্ছে, হাতে, পায়ে, তারপর সমগ্র দেহে। কিন্তু সে কিছু পরোয়া করে না। তার দৃষ্টি কাদেরের উপর নিবদ্ধ। চতুর্দিকে ঘূর্ণাবর্তের মধ্যে কাদেরই যেন কেবল স্থির হয়ে আছে। না, তার রক্তাক্ত স্ফীতমস্ত চোখ দুটি ঘোরে, কেবল ঘোরে, চক্রাকারে এবং অন্তহীনভাবে। তারপর যুবক শিক্ষকের মনে হয় সে যেন দ্রুতভাবে কথা বলতে শুরু করেছে। গলা অনুচ্চ হলেও নিজেরই কানে তার স্বর অস্বাভাবিক ঠেকে। বিষয়বস্তুও ঠিক বোধগম্য হয় না। কেবল ক্ষিপ্র গতিতে অস্পষ্ট শব্দগুলি মুখ থেকে বেরিয়ে চতুর্দিকে ছিটকে পড়ে, একটার পর একটা। কোথাও জোড়া লাগে না, কোথাও বিদ্ধ হয় না। তাতে সে দমে না, শব্দগুলো সে ছুটতেই থাকে। পাগল মানুষ যেমন ঢিল পাথরের স্তূপ পেয়ে অশ্রান্তভাবে লক্ষ্যহীনভাবে তা ছুটতেই থাকে চতুর্দিকে। তারপর এক সময় হয়তো তার কথার উৎস শুকিয়ে আসে, কারণ তার মনে হয় সে একটি কথাই বারবার বলছে, একটি ঢিলই ছুটছে, কিন্তু ছুটতেই আবার সেটা হাতে ফিরে আসে, বা হাত থেকে বেরিয়েও হাতে থেকে যায়। বুঝলেন কথাটা কেন দরকারি? বুঝলেন? বুঝলেন? সে কোনোই উত্তর পায় না। তারপর ঘূর্ণমান ঘরটি স্থির হয়। একটা নিঃস্ব তবু প্রীতিকর নীরবতা ফিরে আসে। অবশেষে কাদেরের কণ্ঠ শোনা যায়। সেই কণ্ঠে ঘৃণা, বিস্ময়। শুধু তাই নয়, সে একটি অদ্ভুত কথা বলে। প্রথমে কথাটি বুঝতে পারে না যুবক শিক্ষক, কিন্তু কাদেরের কণ্ঠ যখন নীরব হয় তখন নীরবতার মধ্যেও তার কথাটি শুনতে পায় বারবার। অতি বিস্ময়ে সে নিজেকে প্রশ্ন করে, সে পাগল? কাদের যেন তাই বলল। তারপর কাদের তাকে ভয় প্রদর্শন করে। যুবক শিক্ষক সুস্থ মস্তিষ্ক নয়, কথাটি আবিষ্কার করেছে বলেই সে যেন ভয় প্রদর্শন করার প্রয়োজন বোধ করে। কিন্তু কাদেরের উক্তিটি তাকে স্পর্শ করে না। তার মন অন্যত্র। কেবল সে একাধিকবার বলা কথাটি আবার বলবার জন্য তীব্র ইচ্ছা বোধ করে বলেই সেটি শেষবারের মতো শূন্যতায় নিক্ষেপ করে, নিরাশভাবে, পূর্ববৎ লক্ষ্যহীনভাবে। আমার কথাটা এখনো বুঝলেন না? কাদের কোনো উত্তর দেয় না। যুবক শিক্ষকের প্রশ্নটি নিস্তব্ধ ঘরে কতক্ষণ বিসদৃশভাবে ঝুলে থাকে। তারপর প্রশ্নকারীকেই তার নির্মমভাবে লজ্জা দিতে শুরু করে। সেটি যেন তার প্রশ্ন নয়, তারই উলঙ্গ দেহ। সেই দেহ কড়িকাঠ থেকে ঝুলছে। একটি কথা তার কাছে অত্যাশ্চর্য মনে হয়। অনতি দূরে হত্যাকারী সম্পূর্ণভাবে বস্ত্রাচ্ছাদিত হয়ে সুস্থির হয়ে বসে, কোথাও একটু অসংলগ্নতা নাই। যুবক শিক্ষক অবশেষে বুঝে কাদেরের পক্ষে দরিদ্র মাঝির বউয়ের প্রতি কোনো ভাবাবেগ বোধ করা সম্ভব নয়। তারপর যুবক শিক্ষকের চোখের সামনে একটি ধূ প্রান্তর জেগে ওঠে। সেই প্রান্তর শুধু ধূই করে, তাতে কোনো মরীচিকা নাই। যে মরীচিকার পিছনে সে একদিন ছুটেছিল
সেই মরীচিকার কোনো আভাস নাই সেখানে। একটু পরে আপন মনেই শ্রান্তভাবে যুবক শিক্ষক বলে, তবে আর কি, সব শেষ হলো? মরীচিকা যদি অদৃশ্য হয়ে গিয়ে থাকে তবে কাকে দোষ দিতে পারে? অবশেষে সে কাদেরের দিকে তাকিয়ে বলে, আমার আর কোনো উপায় থাকলো না। কাদেরের চোখটা দপ করে জ্বলে ওঠে, ঠোঁটের পাশটা বিকৃত হয়ে ওঠে। কিছু না বলে হঠাৎ উঠে দাঁড়িয়ে ক্রুদ্ধ ভঙ্গিতে সে চলে যায়। তার ঘাড়ের একটা দিক অতিশয় উঁচু মনে হয়। অবশেষে যুবক শিক্ষকের পক্ষে বাঁশঝাড়ের নির্মম ঘটনাটি নিরপেক্ষ দর্শকের পরিচ্ছন্ন দৃষ্টিতে দেখা সম্ভব হয়। চন্দ্রালোক দিবালোকে পরিণত হয়েছে। সেই দিবালোকে একটি নিহত যুবতী নারীর অর্ধ উলঙ্গ দেহ স্পষ্টভাবে সে দেখতে পায়। শুধু তাই নয়, হত্যাকারীর পক্ষেও কোথাও গা ঢাকা দেবার উপায় নাই। না, ঘটনাটিতে আর কোনো জটিলতা নাই। একসময় ফৌজদারি আদালতে বাদীপক্ষ সেটি এভাবেই পেশ করবে তাতে সন্দেহ নাই। বড় বাড়ির প্রধান মুরব্বী আলফাস উদ্দিন চৌধুরী সাহেবের কনিষ্ঠ ভ্রাতা কাদের চৌধুরী নিষ্কর্মা মানুষ। কয়েক মাস আগে বিবাহিত এবং ভদ্রবংশীয় সেই নিষ্কর্মা মানুষটি তাদের গ্রামেরই একটি দরিদ্র মাঝির সন্তানহীনা যুবতীর স্ত্রীর সঙ্গে কোনো প্রকারে অবৈধ সম্পর্ক স্থাপন করে। কার্যোপলক্ষে স্বামীটিকে প্রায় গ্রাম ছাড়া হতে হয়। তখন ঘরে থাকে 3 জন মেয়ে মানুষ, মাঝির স্ত্রী, বৃদ্ধা মা এবং কানা বোন। অবস্থা অনুকূল হলেই কাদের যুবতী নারীর সঙ্গে গোপনে দেখা সাক্ষাৎ করে। মাঝির ঘরটা গ্রামের এক প্রান্তে, নিকটে একটু জঙ্গলের মতো। সেখানে একটা বৃহদাকার বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের মধ্যে ক্ষুদ্র খোলা স্থানে তাদের গোপন মিলন হয়। ধর্মনীতি বিরুদ্ধ অবৈধ এই মিলনের কারণ কি? যুবতী নারী আজ মৃতা। তার মনে কি ছিল তা আজ জানা সম্ভব নয়। তবে তার সঙ্গে কাদেরের সম্পর্কের কারণ নিঃসন্দেহে বলা যায়। সেই কারণ ইন্দ্রিয় পরায়ণতা। দিন কয়েক পূর্বে বড় বাড়ির আশ্রিত যুবক শিক্ষক আরেফ আলী গভীর রাতে কাদেরকে বাড়ি ত্যাগ করে গ্রাম অভিমুখে যেতে দেখে। তার জ্যেষ্ঠ ভ্রাতার মতে সে দরবেশ। কথাটা বিশ্বাস না হলেও কাদের সম্বন্ধে যুবক শিক্ষক কৌতূহল বোধ করে। সে ভাবে কাদেরকে অনুসরণ করে দেখে অত রাতে কী উদ্দেশ্যে সে ঘর থেকে বেরিয়েছে। অবশ্য খারাপ কিছু সে সন্দেহ করে না। শীঘ্র সে কাদেরকে হারিয়ে ফেলে। তারপর উজ্জ্বল জ্যোৎস্নালোকে তার কথা ভুলে সে কিছুটা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে থাকে। হয়তো কাদেরকে আবার দেখতে পাবে সে আশাটা এখনও সম্পূর্ণভাবে পরিত্যাগ করে নাই। তারপর একসময় নদীর কাছে বাঁশঝাড়ের নিকটবর্তী হতেই একটি মানুষের কণ্ঠস্বর শুনতে পেলে তার বিস্ময়ের অবধি থাকে না। ঠিক চিনতে না পারলেও তার সন্দেহ থাকে না যে কণ্ঠস্বরটি কাদেরেরই। দ্বিতীয় কোনো কণ্ঠস্বর শুনতে না পেলে তার মনে হয় কাদের হয়তো অদৃশ্য কোনো আত্মার সঙ্গে কথালাপ করছে। সে কি সত্যই দরবেশ? তার কথা ভালো করে শুনবার জন্য সে বাঁশঝাড়ের দিকে এগিয়ে যায়। তখন শুকনা পাতায় তার পা পড়লে হঠাৎ আওয়াজ হয়। হয়তো ভয় পেয়ে সে নিজেও কিছু বলে ওঠে। এবার বাঁশঝাড়ে কণ্ঠস্বরটি থেমে যায়। কিছুক্ষণ পর যুবক শিক্ষক আবার রাখালের মতো ডেকে উঠলে যুবতী নারী ভয় পেয়ে সামান্য চিৎকার করে ওঠে। বাঁশঝাড়ের বাইরে মানুষের আওয়াজ শুনতে পেলে কাদের ভেবেছিল হয়তো যুবতী নারীর স্বামী তার স্ত্রীর সন্ধানে এসেছে। এবার যুবতী নারী চিৎকার করে উঠলে সে নিদারুণ ভয়ে দিশেহারা হয়ে যুবতী নারীকে চুপ করাবার জন্য তার গলা টিপে ধরে। প্রাণের জন্য যুবতী নারী যতই ধস্তাধস্তি করে ততই দিশেহারা কাদের তার হস্তবন্ধন শক্ত করে। শীঘ্র যুবতী নারীর জীবনাবসান ঘটে। কাদেরের মতে সেই নিদারুণ ভীতির কারণ তার পরিবারের নামযশ। সে পরিবারের মানুষ চরম ব্যভিচারে লিপ্ত তা প্রকাশ পেলে যে ভয়ানক পরিণাম হবে সেই পরিণামের কথা স্মরণ হওয়াতে তার সমস্ত জ্ঞান বুদ্ধি হঠাৎ লোপ পায়। যখন সে বুঝতে পারে যুবতী নারীর দেহে প্রাণ নাই তখন সে বাঁশঝাড়ের পেছন দিয়ে পালিয়ে যায়। তারপর কাদের একটু ভুল করে। কিছুদূর গিয়ে তার সন্দেহ হয় হয়তো সবটা কানেরই ভুল। ভুলবশত সে কি এমন গুরুতর কাণ্ড করে বসেছে? তাছাড়া বাঁশঝাড়ের সামনে কেউ যদি এসেও থাকে সে যে হত্যাকাণ্ডের কথা জানতে পেরেছে তার প্রমাণ কি? ভাবে বাঁশঝাড়ের সামনের ভাগটা একবার দেখে এলে ক্ষতি কি? ফলে যুবক শিক্ষকের সঙ্গে তার দেখা হয়। সেই রাতে তার বিচিত্র আচরণ দেখে তার মনে সন্দেহ থাকে না যে সে যে শুধু মৃতনারীর কথাই জানে তা নয়, হত্যাকারী কে তাও সে জানে। যুবক শিক্ষক যে কিছু দেখে নাই, কাদের যে তার হত্যাকারী সেটা যে কেবল তার একটি খেয়াল, সে কথা বোঝা তার পক্ষে সম্ভব হয় না। পরদিন যুবক শিক্ষক ঘটনাটি প্রকাশ করবে সে কথাই কাদেরের কাছে স্বাভাবিক মনে হয়। তবে সে বুঝতে পারে সাক্ষীর অভাবে অভিযোগটা প্রমাণ করা তার পক্ষে সহজ হবে না।
একটি মানুষের বিরুদ্ধে আরেকটি মানুষের কথা। অতএব যুবক শিক্ষকের বিরুদ্ধে পাল্টো অভিযোগ আনার জন্য সে তৈরি হয়ে থাকে। সে বুঝে প্রথমে যেই অভিযোগটি আনবে তারই অপেক্ষাকৃত বেশি লাভ থাকবে, কিন্তু নিজে অপরাধী বলেই হয়তো তার পক্ষে আক্রমণটা শুরু করা সম্ভব হয় না। যুবক শিক্ষক কথাটি প্রকাশ করলে সে কি পাল্টা জবাব দিবে তা সে ঠিক করে রাখে। সে বলবে মৃতদেহটি সে স্বচক্ষে দেখেছে এবং যুবক শিক্ষককেও বাঁশঝাড়ের কাছাকাছি দেখেছে। অবশ্য যুবক শিক্ষকই যে হত্যাকারী সে কথা সরাসরি না বললেও তার উপর সন্দেহ ফেলতে দেরি হবে না। তাছাড়া তার দরবেশী সুনামের জন্য সে রাত ভ্রমণেরও একটা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারবে। তার পরিবারের নামযশ প্রতিপত্তিও তাকে সাহায্য করবে। তাকে কিছুই করতে হয় নাই। পরদিন যুবক শিক্ষক নিয়মিতভাবে বড়বাড়িতে এবং স্কুলে শিক্ষকতা করে। রাত্রির ঘটনা কাউকে বলে না। তার ব্যবহারে কাদের বিস্মিতই হয়। তারপর তার নীরবতার একটি কারণই সে দেখতে পায়। যুবক শিক্ষকই তাদের আশ্রিত বলে চক্ষুর লজ্জার জন্যই হোক বা সাহসের অভাবেই হোক সে নীরব থাকাই সমীচীন মনে করেছে। হত্যাকাণ্ডটি প্রকাশ পায় নাই সে বিষয়ে নিশ্চিত হলে এবার কাদেরের মন বাঁশঝাড়ে পরিত্যক্ত মৃতদেহটির প্রতি যায়। রাত্রি হলে সে বুঝতে পারে যুবক শিক্ষক তো কথাটি বলেই নাই, মৃতদেহটিও এ পর্যন্ত অনাবিষ্কৃত রয়েছে। সেটা তার কাছে অতি সৌভাগ্যের ব্যাপার বলেই মনে হয়। তবে সে এ কথাটি উপলব্ধি করে যে প্রথম দিন যে কোনো কারণে তার প্রতি ভাগ্য অতি সুপ্রসন্ন থেকেছে। দ্বিতীয় দিনে এমন সুপ্রসন্নতা আশা করা বাড়াবাড়ি হবে। নিখোঁজ নারীর সন্ধান চলছে। দেহটি আবিষ্কার করতে দেরি হবে না। স্থির মস্তিষ্কে ব্যাপারটি বিবেচনা করে সে এই সিদ্ধান্তে উপনীত হয় যে দেহটি অদৃশ্য হয়ে গেলেই সে সম্পূর্ণভাবে নিরাপদ বোধ করতে পারবে। যুবতী নারীর দশা না জানলে তার হত্যার কথা কেউ সন্দেহ করবে না, হত্যাকারীকেও সন্দেহ করবে না। দেহটি গড় দেবার কথাটা ভেবে দেখে নদীতে ফেলাটাই সে সমীচীন মনে করে। তবে পন্থাটি মনোপুত হলেও তা কম অপ্রীতিকর মনে হয় না। এই সময় তার মাথায় খেয়াল আসে, সে ব্যাপারে যুবক শিক্ষকের সাহায্য সে নেয় না কেন? খেয়াল হিসেবে যে কথাটা তার মনে আসে, ভেবে দেখার পর তা তার ভালোই লাগে। দুজন মানুষের পক্ষে কাজটি সম্পূর্ণ করতে দেরি হবে না। সাথী পেলে সেটি কাদেরের কাছে ততটা ন্যাক্কারজনকও মনে হবে না। তাছাড়া কাদের একথাও বুঝতে পারে যে লোকটি সব জেনেও কথাটি এ পর্যন্ত প্রকাশ করে নাই, তাকে দেহবহনের ব্যাপারে একবার জড়িত করতে পারলে চিরকালের জন্য তার মুখ বন্ধ করা সহজ হবে। অবশ্য সে সাহায্য করতে রাজি হবে কি না সেই বিষয়ে নিঃসন্দেহ হতে পারে না, কিন্তু ভাবে চেষ্টা করে দেখতে ক্ষতি কি। তাছাড়া যুবক শিক্ষকের চোখে নিজেকে দোষমুক্ত করার একটা ক্ষীণ আশাও মনে মনে পোষণ করে। কে জানে, একটি আজগুবি কথা বলে নিরীহ সাদাসিধে লোকটির মনকে হয়তো অন্য পথে চালু করে দিতে সক্ষম হবে। সব দিক থেকে কথাটি তার পছন্দ হয়। যুবক শিক্ষক বিনা তর্কে তাকে সাহায্য করতে রাজি হয়। প্রথমে সামান্য ভয় পায়, তার প্রস্তাবটিও হয়তো পরিষ্কারভাবে বোঝে না, কিন্তু দ্বিরুক্তি না করে তার সঙ্গে বেরিয়ে পড়ে। পরে কাজটির সামনাসামনি হলে সে ভীতিগ্রস্ত হয়ে পড়ে। কোনো প্রকারে দেহটি বহন করলেও নদীর পাড় দিয়ে নামতে গিয়ে সে এভাবে হুমড়ি খেয়ে পড়ে যে আর উঠে না। বাকি কাজটি কাদের একাকীই করে। পরে ধরাশায়ী যুবক শিক্ষকের দিকে তাকাতেই একটি ব্যাপারে সে নিঃসন্দেহ হয়, যুবক শিক্ষক মেরুদণ্ডশূন্য ব্যক্তি। প্রয়োজন হলেও তাকে বেশি ভয় দেখাতে হবে না, একটুকুতেই তাকে কাবু করা যাবে। পারবে উঠে কাদের নিশ্চিন্ত চিত্তে বাড়ি ফিরে যায়। দুর্ভাগ্যবশত পরে রাতের বেলায় কোম্পানির জাহাজের সারেং যুবতী নারীর দেহটি নদীতে ভাসতে দেখে। তার পরিকল্পনাটি কার্যকরী হল না দেখে কাদের অতিশয় নিরাশ হয়, কিন্তু সে আর কি করতে পারে। অবশ্য যুবক শিক্ষকের দিক থেকে কোনো বিপদ সে আশঙ্কা করে না, তাই তাকে কোনো কথা বলার প্রয়োজনও বোধ করে না। যে মানুষ সত্য কথা জেনেও এবং মৃতদেহটি বহন কার্যে তাকে সাহায্য করেও কাউকে কিছু বলে নাই, এখন দেহটি খুঁজে পাওয়া গেছে শুনে সে হত্যাকাণ্ডের কথাটি প্রকাশ করবে তা যুক্তিসঙ্গত মনে হয় না। তারপর যুবক শিক্ষক তাকে ডেকে পাঠায়। প্রথমে সে ঠিক করে যাবে না। ঘটনাটির বিষয়ে তার সঙ্গে আলাপ আলোচনার বা ষড়যন্ত্রের কোনো প্রয়োজন দেখে না। না গেলে যুবক শিক্ষক এই কথাও বুঝতে পারবে যে ব্যাপারটি ভুলে যাওয়াই বাঞ্ছনীয়। তবু পরে কেমন অস্বস্তি এবং কৌতূহল হলে সে যুবক শিক্ষকের ঘরে হাজির হয়। যুবক শিক্ষকের ব্যবহার কিন্তু তার বোধগম্য হয় না। পরিষ্কার করে সে কিছু বলে না, যেটুকু বলে তাও অসংলগ্ন মনে হয়। কাদেরের সন্দেহ হয় যুবক শিক্ষকের মনে যেন একটা কুমতলব। এই সময় একটি কথা জানতে পেরে তার অনুশোচনার শেষ থাকে না। কথাটি এই যে কাদের যে হত্যাকারী তা যুবক শিক্ষক নিশ্চিতভাবে জানত না।
যেটুকু অনিশ্চয়তা ছিল তা কাদের নিজেই দূর করেছে। কথাটি জানতে পেরে যুবক শিক্ষকও কেমন বিচলিত হয়ে পড়ে। তার ব্যবহারও আরও বিচিত্র হয়ে ওঠে। সে যেন একটা বিভ্রমের ঘোরে ছিল। সেই ঘোরটা কেটেছে, কিন্তু তবুও তার ব্যবহার বোধগম্য না হয়ে আরও দুর্বোধ্য হয়ে ওঠে। তাদের একটি উপসংহারেই উপনীত হতে সক্ষম হয়। সত্য কথা জানতে পেরে যুবক শিক্ষক একটি বিকৃত আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। দ্বিতীয়বার সে নিজেই যুবক শিক্ষকের কাছে হাজির হয়। মনে অশান্তি। তাছাড়া সেদিন সকালে দাদা সাহেব যুবক শিক্ষককে ডেকে পাঠিয়েছিলেন, সেই কথা সে জানে। যুবক শিক্ষককে এবার অপেক্ষাকৃত শান্ত মনে হয়। তাছাড়া মনে হয় তার যেন কি একটা কথা বলার আছে। তার আচরণ ব্যবহারে কোনো প্রকার বিরুদ্ধতা প্রকাশ পায় না বলে কাদের ধৈর্য ধরে অপেক্ষা করে। সে কোনো কথা বলতে আসে নাই, জানতেই এসেছে। অবশেষে যুবক শিক্ষক তার মনের কথাটি কোনো প্রকারে প্রকাশ করে। বলতে গিয়ে তার মুখ লাল হয়ে ওঠে, শব্দগুলিও ঠিকভাবে সরে না। যা বলে তাও অতিশয় বিচিত্র শোনায়। তার মর্মার্থ এই যে, যুবতী নারীর প্রতি প্রণয়ের কথাটা কাদের বলে নাই। সে কথাটি বিশেষ জরুরি এই কারণে যে, অপরাধটি ক্ষমার্হ কি ক্ষমার্হ নয় তা তার উপরেই নির্ভর করে। যুবক শিক্ষকের বক্তব্যটি এতই অপ্রত্যাশিত এবং অপ্রাসঙ্গিক মনে হয় যে কাদের স্তম্ভিত হয়ে পড়ে। একই ধরনের কথা। কাদেরকে একটি বদ্ধ পাগল মানুষের হাতে পড়েছে। বাঁশঝাড়ের ঘটনাটি ভয়ানক গুরুতর, কিন্তু কি করে লোকটি প্রেমের কথা ভাবতে পারছে? তাছাড়া নারী পুরুষের সম্পর্কের কারণ কি শুধুমাত্র প্রেম? না, লোকটি নিঃসন্দেহে উন্মাদ। তা না হলে এমন অহেতুক কথার উত্থাপন করবে কেন? কাদের হঠাৎ রাগে অন্ধ হয়ে পড়ে। সেই ক্রোধ সামলানো তার পক্ষে সহজ হয় না। তারপর যুবক শিক্ষকও অকারণে বেসামাল হয়ে পড়ে। তার মধ্যে যেন একটা বিষম মানসিক সংকট উপস্থিত হয়। অবশেষে সে পরিষ্কারভাবেই ঘোষণা করে যে তার পক্ষে কাদেরকে ক্ষমা করা আর সম্ভব নয়। লোকটি যে উন্মাদ, সে বিষয়ে কাদেরের এবার আর কোনো সন্দেহ থাকে না। অবস্থার গুরুত্ব বুঝতে পেরে সে এবার সত্যিই ভয় পায়। ফলে যুবক শিক্ষককে ভয় দেখানো অত্যন্ত প্রয়োজন মনে করে। যুবক শিক্ষক একটু সুস্থির হলে সে তাকে পরিষ্কারভাবে বলে যে কথাটা প্রকাশ করলে তার সর্বনাশই হবে, কিন্তু ভয় প্রদর্শন বৃথা মনে হয়। কাদেরের কথা যুবক শিক্ষকের কানে পৌঁছায় না। কাদের যে প্রেমিক নয়, সে দুঃখেই সে যেন আচ্ছন্ন হয়ে থাকে। লোকটির প্রতি ক্রোধে ঘৃণায় কাদেরের শ্বাসরোধ হবার উপক্রম হয়। সচকিত হয়ে যুবক শিক্ষক বুঝতে পারে কাদেরের সঙ্গে তার শেষ সাক্ষাৎটি সে কাদেরের দৃষ্টিতেই দেখতে শুরু করেছে, কিন্তু তাতে ক্ষতি নাই। অবশেষে সব দুর্বলতা, সব কল্পনা থেকে সে মুক্তি পেয়েছে। কাদেরের কুকীর্তিটি স্বচ্ছ দৃষ্টিতে দেখবার পথে আর বাধা নাই। কাদের যখন তাকে কোনো প্রকারে আর প্রভাবিত করতে পারবে না, তখন তার দৃষ্টিতে ব্যাপারটি দেখতে কোনো ভয় নাই। এখন সে তার যুক্তি অজুহাত সম্পূর্ণভাবে বুঝতে চায়। কাদেরের যুক্তির উপসংহার কি? শুধু এই যে যুবক শিক্ষক একটি মতিচ্ছন্ন মানুষ, সেখানেই তার যুক্তির শেষ। অপরের বিষয়ে এই সিদ্ধান্তের পর নিজের সম্পর্কে কি বলার আছে? কিছুই না। সেখানে তার যুক্তি শূন্যতায় খা খা করে। না, কাদের যে প্রেমিক নয় সেই কথাই তার দুঃখের কারণ নয়। আসল কারণ এই যে একটি যুবতী নারী অত্যন্ত অর্থহীনভাবেই প্রাণ হারিয়েছে। তার মৃত্যুতে কাদেরের মনে একটু দুঃখ বেদনা জাগে না। শূন্য হৃদয়ে দুঃখ বেদনা জাগে না। কাদেরের হৃদয়ের শূন্যতার জন্যই যুবতী নারীর মৃত্যুটা একটি নির্মম হত্যা ছাড়া কিছুই নয়। হয়তো যুবক শিক্ষক মতিচ্ছন্ন মানুষ, সে বিষয়ে সে নিশ্চিতভাবে কিছু বলতে পারে না, কিন্তু তার কর্তব্য সে পরিষ্কারভাবে দেখতে পায়। কাদেরের বিচারের যে ভার নিজের হাতে তুলে নিয়েছিল, সে ভার সে আর বহন করতে পারবে না। তাকে এবার কথাটা প্রকাশ করতে হবে। প্রথমে দাদা সাহেবকে, তারপর কর্তৃপক্ষকে। কর্তব্য পালন করা যে কষ্টসাধ্য হবে সে সম্পূর্ণভাবে উপলব্ধি করে। সর্বপ্রথম দাদা সাহেবের কথাই তার মনে আসে। কথাটা তাকে বলা সহজ হবে না। তিনি নিঃসন্দেহে অত্যন্ত কঠিন আঘাত পাবেন। সে আঘাত বৃদ্ধ বয়সে তার পক্ষে সামলে ওঠা হয়তো দুষ্কর হবে। হয়তো হঠাৎ তিনি দেখতে পাবেন যে আশা, ভরসা, আশ্বাস, বিশ্বাসের জোরে এতদিন তিনি বেঁচেছিলেন তার সারশূন্য হয়ে উঠেছে। সমস্ত জীবনটাই এক পলকের মধ্যে নিষ্ফল হয়ে পড়েছে। তাছাড়া যুবক শিক্ষক জানে তিনি অতিশয় দয়াবান মানুষ। তার দয়াবান চরিত্রের ভিত্তি হল মানুষের প্রতি অটল বিশ্বাস। এমন মানুষের হৃদয়ে নিষ্ঠুর আঘাত দেওয়া কি সহজ? কর্তৃপক্ষকে বলাও সহজ হবে না। যে হত্যাকাণ্ড সে নিজের চোখে দেখে নাই, সে হত্যাকাণ্ডের সমর্থনে কি সাক্ষ্য প্রমাণ পেশ করবে সে? বলতে বিলম্বেরও কি কারণ দেবে?
তার মনের নানা প্রকার বিচিত্র বিশ্বাস চিন্তাধারার কথা তাদেরকে বলতে হবে, কিন্তু তখন তাদের কাছে তার অভিযোগটি বিভ্রান্ত মস্তিষ্কের প্রলাপ বলে মনে হবে নাকি? তাছাড়া নদীতে যুবতী নারীর দেহটি ফেলার ব্যাপারে তার সহায়তারও কি ব্যাখ্যা দেবে? কথাটি প্রকাশ করলে তার সমূহ ক্ষতিরও সম্ভাবনা আছে। কাদের ইতিমধ্যে তার পরিণামের কথা বলে তাকে ভয় প্রদর্শন করেছে। যুবক শিক্ষক শুধু যে তার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবে না তা নয়, কাদের তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনলে নিজেকে রক্ষা করার কোনো উপায় তার থাকবে না। এখন সে ভাবছে দাদা সাহেব কথাটি জেনে অত্যন্ত আঘাত পাবেন, হয়তো তিনি তা বিশ্বাস করতেই চাইবেন না। অকারণে তার কনিষ্ঠ ভ্রাতার গুরুতর ক্ষতি সে করতে চাইছে এই ধারণায় বদ্ধমূল হয়ে কর্তৃপক্ষকে প্রভাবিত করে কাদেরকে রক্ষা তো করবেনই, তার বিরুদ্ধে কাদেরের পাল্টা জবাবটি যাতে টেকে তার যথাযথ ব্যবস্থা করবেন। সত্য কথা জেনেই যে তিনি এমন অন্যায় কাজ করবেন তা নয়, কাদেরকে অপরাধী বলে গ্রহণ করা তার পক্ষে সম্ভব হবে না। আরেকটি কথা, ভাইকে রক্ষা করার প্রয়োজন ছাড়া আরেকটি প্রয়োজনও তিনি বোধ করবেন, তার পরিবারের সুনাম রক্ষা করা। যুবক শিক্ষকের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ না আনলেও কথাটি প্রকাশ করার পর তার বড় বাড়ির আশ্রয় এবং স্কুলের শিক্ষকতার চাকরিটি ছাড়তে হবে। তারপর এখানে থাকতে তার বিবেকে বাঁধবে। তখন সে কোথায় যাবে? কোথায় বা এমন লাভজনক চাকরি বা দাদা সাহেবের মতো এমন স্নেহদয়াশীল অভিভাবক পাবে? তবুও কথাটা প্রকাশ না করে তার উপায় নাই। উপায় থাকলে সে বলতো না। বাঁশঝাড়ে একটি নারী অর্থহীনভাবে জীবন দিয়েছে। তার বিশ্বাস মানুষের জীবন এত মূল্যহীন নয়। না, সত্যিই তার উপায় নেই। যুবক শিক্ষকের শীর্ণ মুখ শুষ্ক কাঠের মতো নিরস কঠিন মনে হয়। সে মুখ কখনো যেন হাসবে না, কাঁদবে না,